নমস্কার। জীবনের কথা সপ্তম পর্বে আমরা আজকে এসে পৌঁছেছি। আজকে জিজ্ঞাসা রেখেছেন বি কুমার পাল। ওনার জিজ্ঞাসা, বড়রা ছোটদের উপর ভালো মন্দ, পাপ পুণ্য, শুভ অশুভ এই ধারণাগুলো ঢুকিয়ে দেন। এগুলো একটা বন্ধন তৈরি করে দেয়। মহারাজ, ছোটদের ভালো মন্দের সঠিক শিক্ষা কিভাবে দেওয়া উচিত, কিভাবে তাদের নিজেদের চিন্তাভাবনায় স্বাবলম্বী করা যায়? নমস্কার। বি কুমার পাল, তোমার জিজ্ঞাসার উত্তরে প্রথমেই বলি, নিজের জীবনে আগে এক দৃষ্টান্ত হয়ে ওঠো। তাহলে আর এই ছোটদের কিভাবে শিক্ষা দেব, কি শিক্ষা দেব, কেমনভাবে দেব, এইসব নিয়ে অত টেনশন মাথায় রাখতে হবে না। দৃষ্টান্ত হয়ে ওঠা বলতে জীবনের 4টে মূল স্তম্ভ আছে: সত্য, ত্যাগ, প্রেম, শান্তি। এই 4টে মূল স্তম্ভ যতটা সম্ভব তার প্রতিমূর্তি হয়ে ওঠার চেষ্টা করো। জীবনে এগুলোকে যোজনা করো। সত্যের জন্য সদাচারী হও, কায় মনো বাক্যে সৎ হও, ত্যাগের জন্য নির্লোভ হও, প্রেমের জন্য জীবনকে ভালোবাসো, জীবনকে শ্রদ্ধা করো, এবং ত্যাগের জন্য সংযমী হও। এই 4টে স্তম্ভ নিয়েই আমরা বলি শিবত্ব। এরকমভাবে যদি ঘরে ঘরে শিব পার্বতীর পরিবার গড়ে ওঠে, তাহলে সেই পরিবারে আপনা আপনি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের মতো সন্তান চলে আসবে। তাই নিজে আগে হয়ে ওঠো, নিজে দৃষ্টান্ত হয়ে ওঠো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তুমি বলেছ যে ন্যায় অন্যায়, ভালো মন্দ, শুভ অশুভ, পাপ পুণ্য, এইসবগুলো আমরা ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বন্ধন তৈরি করি। ধরো মাথার মধ্যে কিচ্ছু ঢোকানো হলো না, তাহলে কি ঢোকানো হবে? শুধু জিওগ্রাফি, হিস্ট্রি, নম্বর, পরীক্ষা, কেরিয়ার, আর কিছু ঢুকবে না তাহলে মাথার মধ্যে এগুলো ছাড়া। আর তাই তো হচ্ছে। সুতরাং মাথার মধ্যে কিভাবে ঢোকানো হচ্ছে সেইটার দিকে মনোযোগী হও। আমি কি মাথার মধ্যে কিছু মূল্যবোধের নাম করে স্লোগান ঢুকিয়ে দিচ্ছি, নাকি একটা বিচার দিচ্ছি, নাকি তার বিবেককে জাগানোর একটা পরিসর তৈরি করে দিচ্ছি? যেমন ধরো, আমি হয়তো একটু লাইব্রেরিতে গিয়ে একটু এধার ওধার বইপত্র ঘাটাঘুটি করে পড়াশোনা করে আমি বলে দিলাম ধর্ম হচ্ছে জনগণের আফিম। ব্যাস, সবার জন্য এই কথাটা আমি ধার্য করে দিলাম। আমি লিখলাম, আরো 5 জন লোক সেটাকে সারা পৃথিবীর স্লোগান করে তুলল। অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে ধর্ম আফিমের কাজই করেছে, ঝিমিয়ে দিয়েছে মানুষকে। কপাল, সবই কপাল, কি আর করব বলে শুয়ে পড়েছে মানুষ, ফেটালিস্টিক হয়ে গেছে। কিন্তু শুধু কি তাই? অপরদিকে ধর্মের নাম করে কি মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটেনি? ধর্মের নাম করে কি একজন বুদ্ধ, কি একজন বিবেকানন্দ, কি একজন চৈতন্য, কি যিশু জন্ম হয়নি? কিন্তু সেই বিচার, সেই বিবেক, সেই পার্থক্য, সেই ভেদ শক্তি না রেখে আমি যদি একটা স্লোগান দিয়ে দিই, সেইটা বন্ধন তৈরি করে। তখন সেইটা একটা মতবাদ এবং সেইটা আরেকটা ধর্ম তৈরি করে দেয়, যে আমাদের ধর্ম বলে, আমাদের সম্প্রদায় বলে যে ধর্ম হচ্ছে জনগণের আফিম। উদাহরণ, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে চুপচাপ শান্ত। তোমার ছেলেটা গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিল। সে প্যা করে কাঁদতে আরম্ভ করলো, সে হাসতে হাসতে তোমার কাছে চলে এলো। তুমি তাকে সঙ্গে সঙ্গে দুঘা বসিয়ে না দিয়ে তাকে প্রশ্ন করো যে তুমি এটা ঠিক কেন করলে, মজাটা কোথায় পেলে? দেখো এখন কাঁদছে, কষ্ট হচ্ছে, ওর লেগেছে। ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে যদি পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, তোমার কি ভালো লাগবে? তোমার কি আনন্দ হবে তাতে? তাই যে কষ্ট পাচ্ছে, তোমার কি একবার উচিত না ওর কাছে গিয়ে
একটু জিজ্ঞাসা করা লেগেছে কি না, ওকে তুলে দেওয়া, জল টল নিয়ে এসে যেখানে যেখানে লেগেছে সেখানে একটু লাগিয়ে দেওয়া। যদি এটাতে একটু মজা পেয়ে থাকো তুমি, ওকে ফেলে দিয়ে কাঁদিয়ে দিয়ে, আরেকটু বেশি মজা কি পাওয়া যেত না? গিয়ে ওর হাতটা ধরে বলা যে চল একটু খেলতে যাই। এইভাবে এইটা করাটা অন্যায় না বলে তারই মধ্যে কিছু প্রশ্ন তুলে দাও। কারণ যখনই তুমি বলবে যে কাউকে মারাটা অন্যায়, পাপ, ভুল, তখনকার মতন সে শুনলো। তারপর দুদিন বাদেই তখন তোমাকে প্রশ্ন করবে, আচ্ছা এই যে গালওয়ানে আমাদের সৈনিকরা বেশ কিছু চীন দেশের সৈনিককে একদম মেরে, মানে তাদের মৃত্যু ঘটিয়ে দিয়েছে, হত্যা করেছে, তাহলে সেটাও পাপ। তখন তোমাকে আবার এই স্লোগান থেকে বেরিয়ে আসতে হবে, তখন তোমাকে আবার একটা বিচারে আসতে হবে। সেখানে স্বদেশ, সুরক্ষা, আত্মরক্ষা, একটা অন্য চেতনা তোমাকে তার জন্য নিয়ে আসতে হবে, তার উত্তর দিতে হবে তোমাকে। অতএব এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মধ্যে তার বিবেক জাগ্রত থাকে। প্রত্যেকবার প্রত্যেকটা ঘটনায় ন্যায় অন্যায়, শুভ অশুভ, ভালো মন্দ বিচার এবং সিদ্ধান্ত যাতে সে নিজে করতে পারে। যদি সে পুরোপুরি করতে না পারে তখন তাকে সেই কাজে একটু সাহায্য করা, ব্যাস, তাকে হুকুম করা নয়। উদাহরণ, আরও একটা উদাহরণ। ছেলে এসে বাবাকে বলল যে দেখো ও বাড়ির ছেলেটা, আমার বন্ধু, তার বাবা কিন্তু বেশ বড় টাকা ঘুষ দিয়ে বা ডোনেশন দিয়ে তার ছেলেকে একটা ভালো ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছে। তা আমি কেন সেই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছি না? তোমার কি টাকা নেই? উত্তরে আমি বাবা হলে কি বলবো? বললো না, সেটা ব্যাপার নয়, হয়তো কষ্ট করলে, জোগাড় যন্ত্র করলে টাকাটা আমি জোগাড় করতে পারতাম, কিন্তু আমি চাই না যে আমার সন্তানকে আমি ঘুষ দিয়ে কোথাও ভর্তি করব। যদি এই আপোষ দিয়েই যদি তোমার জীবনটা শুরু হয়, তাহলে সারা জীবন কিন্তু তোমাকে এই আপোষটাই করে যেতে হবে। তোমার মধ্যে একটা সততা বা চরিত্র ফুটে ওঠার কোনো সম্ভাবনাই থাকবে না যদি ঘুষের টাকায় তোমার পড়াশোনা এবং তোমার বিদ্যা জীবন শুরু হয়। এইটা বলার পর কিন্তু সন্তান ব্যাপারটা নিয়ে ভাববে। আমি তখন তাকে বলবো যে সাধারণ স্কুল হোক না, তুমি তোমার নিজের যোগ্যতা একদিন উজ্জ্বল হয়ে উঠবে। তোমার মানুষ হয়ে ওঠা, চরিত্রবান হয়ে ওঠা, সেটা আমার কাছে অনেক বেশি কাম্য, অনেক বেশি গৌরবের। তুমি ভালো স্কুলে গিয়ে কত নম্বর পাচ্ছ তার থেকে। এইটা যদি বলতে পারি, তখন তার মধ্যে একটা বিচারের দরজা কিন্তু খুলে দেওয়া হলো। কোনো ন্যায় অন্যায় পাপ পুণ্য নিয়ে জ্ঞান না দিয়ে, অথচ জ্ঞানটা কিন্তু তার মধ্যে একটা তৈরি হলো, তার নিজের মতন করে তৈরি হলো। ছোটদের দেখলেই বড়রা বলে যাও প্রণাম করো। এবার যদি ছোটরা জিজ্ঞাসা করে কেন প্রণাম করব, স্বাভাবিক সেই জিজ্ঞাসা, করতে হয় তাই। এইটাই হচ্ছে বন্ধন। আমি বলছি তাই, এইটাই হচ্ছে বন্ধন। এই যে জোর করে তার মধ্যে একটা স্লোগান ঢুকিয়ে দিচ্ছ তুমি, সে ছোট বলে, তোমার ওপর নির্ভরশীল বলে সে বাধ্য হচ্ছে করতে, কিন্তু তার উত্তরটা কিন্তু তুমি দিতে পারো নি। তাকে যদি তুমি উত্তরটা দিতে পারো, তাকে তুমি কনভিন্স করতে পারো, তখন সে নিজের মন থেকে তখন প্রণাম করতে শুরু করবে। একদিন সে প্রশ্ন করতে আরম্ভ করবে, তুমি যাকে প্রণাম করতে বললে সে কিন্তু একটা ক্রিমিনাল, সে শুধু বয়সে বড় বলেই তাকে আমি প্রণাম করব? প্রশ্ন করতেই পারে। সুতরাং প্রণামের অর্থ কি? প্রত্যেক নরের মধ্যে যে নারায়ণ দেখা, প্রত্যেক জীবের মধ্যে যে শিবকে দেখা, শ্রদ্ধেয় মানুষের কাছে মাথা নোয়ালে তার আশীর্বাদ পেলে যে কল্যাণ হয়, এইগুলো এইটুকু বলার মতন নিশ্চয়ই শিক্ষা বা যোগ্যতা বা ক্ষমতা মা বাবা অভিভাবক এদের তৈরি হওয়া উচিত। দুর্ভাগ্যবশত অনেকেরই সেটা তৈরি হয় না, তাই এই প্রশ্নগুলো আসে।
এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা জিনিস মনে রেখো যে আমি বড় হয়েছি, আমি অনেক কিছু জেনে গেছি, বুঝে গেছি, এইবার আমার ছোটদের জানানোর এবং বোঝানোর সময় হয়েছে। এই অহংকার ত্যাগ করো, এই সংস্কার, এই অভিমান, এই অহমিকা ছাড়ো। প্রতিনিয়ত আমি শিখছি এবং আরও অনেক কিছু আমার শেখার আছে। কখনো লক্ষ্য করে দেখেছো যে একটা শিশু কত কিছু শেখায় বড়দের? এক যুবতী আজকে মা হলো, তার পরের মুহূর্ত থেকেই সেই শিশুটি অজান্তেই তাকে মাতৃত্ব শেখাতে শুরু করেছে। তার যুবক পিতাকে অজান্তেই পিতৃত্ব শেখাতে শুরু করেছে। বাড়িতে একটা শিশু জন্মালো মানে পুরো বাড়ির সকলের জীবন যাত্রা ছন্দটাই পাল্টে গেল। শিশুটি শেখাচ্ছে, তাদের পাল্টে দিচ্ছে। কোনোদিন কৃতজ্ঞ হয়েছে ছোটটির প্রতি সেই ব্যাপারে? ভোরবেলা তোমরা হয়তো পড়ে পড়ে 8টা অবধি ঘুমোচ্ছ, কিন্তু সে হয়তো ভোর 4:30টার সময় উঠে বা মাকে বা বাবাকে ধাক্কা দিতে আরম্ভ করেছে, তাকে নিয়ে বেড়াতে যেতে হবে। অর্থাৎ ভোরবেলা চলো, সূর্যোদয়, টাটকা বাতাস, অক্সিজেন। বিকেল হলো, তোমরা হয়তো ঘরে বসে কুণ্ডুলি করে পরনিন্দা পরচর্চায় মেতে আছো, বাচ্চাটা থাকতে দিচ্ছে না, একদম ক্যাঁ ম্যাঁ ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, যতক্ষণ না তাকে নিয়ে তুমি ঘর থেকে বেরোচ্ছ। বিকেলবেলা তুমি বেরিয়ে এলে, সে শান্ত হয়ে গেল, হাসি খুশি হয়ে গেল, এবার ছাগলটাকে দেখছে, কুকুরটাকে দেখছে, মাঠে খেলা করা বাচ্চাগুলোকে দেখছে, একটু টলমলো পায়ে একটু হাঁটার চেষ্টা করছে। প্রতিনিয়ত কি সে তোমার জীবনটাকে পাল্টে দিচ্ছে না? তোমাকে এক ধরনের শিক্ষা সে দিচ্ছে না? কখনো কৃতজ্ঞ হয়েছো সে যে একটা বাচ্চা আসে মানুষের জীবনে আনন্দ এবং খেলা এবং প্রেম এগুলোকে ফিরিয়ে আনতে, যেগুলো হারিয়ে ফেলেছো? যে শৈশবের স্মৃতি রোমন্থন করো, যে কি সুন্দর ছিল ছোটোবেলাকার দিনগুলো, কত হাসি খুশি, কত খেলা, সেই খেলা, সেই হাসি খুশি, সেই অনাবিল সরল আনন্দগুলো আবার ফিরিয়ে আনছে বাচ্চাটা। তুমি বাধ্য হচ্ছ তার সাথে খেলতে, তার খেলার সঙ্গী হতে, তার প্রত্যেকটা আবদার, তার প্রত্যেকটা বায়নার পালন করতে করতে তুমি দেখছো তুমি নিজেই কখন ছোট হয়ে গেছো। আবার আমাকেই অনেকে বলেছে যে হঠাৎ লক্ষ্য করলাম যে ওই লুকোচুরি খেলতে খেলতে কখন আমি হামাগুড়ি দিয়ে চৌকির তলায় চলে গেছি আমার বাচ্চাটাকে খুঁজতে, মনে পড়ে গেল কত বছর বাদে আমি হামাগুড়ি দিয়ে চৌকির তলায় ঢুকলাম। এর মধ্যে একটা আনন্দ আছে। তো এই আনন্দকে নতুন করে আবিষ্কার করা। সুতরাং শিক্ষাটা একটা ওয়ান ওয়ে ট্রাফিক নয় যে ওরা শুধু রেসিপিয়েন্ট, ওরা শুধু বসে থাকবে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে, আর আমরা বড়রা বিরাট জ্ঞানীরা আমরা শুধু ওদের শিক্ষা দিয়ে যাব। প্রতিনিয়ত আমরা একে অপরের কাছ থেকে ন্যাচারালি শিখব, স্বাভাবিকভাবেই শিখব। ও যখন প্রশ্ন করবে তখন আমিও সেই প্রশ্ন করব। বাচ্চা যখন প্রশ্ন করবে আচ্ছা ভূত কি আছে, তখন হ্যাঁ আছে বললেও না জেনে বলছো, না নেই বললেও না জেনে বলছো। তুমি হয়তো বলবে কেউ কেউ তো বলে তারা দেখে, আমি কখনো দেখিনি, থাকতেও পারে নাও থাকতে পারে, ওসব নিয়ে আমি অত ভাবি না। সত্যি কথাটা তাকে বলবে। জানবে যে জানি না বলার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই, বরং তার মধ্যে একটা খোঁজ আছে। বাচ্চা জিজ্ঞাসা করলো ভগবান আছে? এবার তুমি যদি বলো হ্যাঁ আছে, না জেনে বললে, কোনো অভিজ্ঞতা নেই, অথবা বললে না না ওসব ভগবান টগবান নেই, সেটাও না জেনে বললে, তোমার কোনো অভিজ্ঞতা নেই। তুমি হয়তো বললে দেখো আমি বিশ্বাস করি ভগবান আছেন, সেই বিশ্বাস করে আমি ভালো থাকি, কিন্তু আছেন কি নেই খুঁজতে হয়, জানতে হয়। আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসের শক্তিতে আমি তাকে খুঁজি। ব্যাস, সে একটা বিরাট শিক্ষা পেয়ে গেল
যে ভগবান আছেন কি নেই, কিভাবে আছেন, এটাকে জানতে হয়, এটাকে খুঁজতে হয়। এইভাবে প্রতিনিয়ত একটা সম্পর্কের মধ্যে কোনো ধরা বাঁধা, গঁতে বাঁধা কোনো উত্তর আগে থেকে তৈরি করে তার মাথার মধ্যে ঢুকিয়ে না দিয়ে, যেগুলো উত্তরাধিকার সূত্রে আমরা মুখস্থ করেছি আমাদের আচার আচরণ, সমাজ, মা বাবা, ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে, সেইটা বিনা চিন্তা করে তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়াটা একটা বন্ধন। কিন্তু তার মধ্যে একটা চিন্তাশীলতা তৈরি করে দেওয়া, তার মধ্যে একটা বিবেক বোধ জাগ্রত করে দেওয়া, যাতে করে সে নিজে বিচার করে, প্রতিনিয়ত প্রশ্ন করে এবং তার প্রশ্নকে সবসময় স্বাগত জানানো। আমাদের তো সময় নেই, আমরা তো বাচ্চাকে বলি অত প্রশ্ন করিস না তো বাবা, বাবার কাছে যা, বগুলো স্কুলে জিজ্ঞাসা করিস। ও তো প্রতিনিয়ত এটা কি, ওটা কেন, পাখিটা কেন এইটা করছে, চাঁদটা কেন গোল, চাঁদটা কিছুদিন পরে অর্ধেক হয়ে যায় কেন, নানা রকমের প্রশ্ন করতে চাইছে। ও তো জানতে চাইছে, ও তো শিক্ষা চাইছে। আমাদেরই তো সময় নেই, আমাদেরই তো মনে হয় বাপরে বাপ আজগুবি আজগুবি প্রশ্ন, কাহা তো আর এগুলো আমরা সামলাবো, এরকম ভাবি তো। তা না করে ওকে সময় দিতে হবে, ও সেই প্রশ্নগুলোর সাথে থাকতে হবে, একসাথে উত্তরটা খুঁজতে হবে। ও জিজ্ঞাসা করলো, আমি একটা কিছু জানি, সেটা চাপিয়ে দিলাম না করে দুজনে মিলে একসাথে খুঁজতে হবে। 3 নম্বর কথা, শুধু কি আমি বা মা, বাবা, জ্যাঠা, কাকা, স্কুল, মাস্টারমশাই এরাই শেখাবে? আর কোনো শিক্ষক নেই? এই গোটা প্রকৃতি প্রতিনিয়ত একটা শিশুকে তিল 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 করে শেখাচ্ছে। দেখবে যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, প্রকৃতিতেই 5 তত্ত্ব, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে মাটি তুলে মুখে দিচ্ছে, প্রথম তার মাটির সাথে সম্পর্ক তৈরি করছে। সে মুখে কেন দিচ্ছে? খিদে পেয়েছে খাবে বলে না, ওর জিভ খুব সেন্সিটিভ, জিভ দিয়ে মুখ দিয়ে মাটির সাথে ও পরিচয় করছে, আলাপ করছে। এটা কি? হ্যালো, আমি এসেছি, এই পরিচয় করছে। ও মাটিটা মুখে দিচ্ছে, শিখছে, মাটিকে শিখছে, পৃথিবীর প্রথম তত্ত্বটাকে সে শিখছে নিজে নিজে। আরেকটু বড় হয়ে দেখবে কি জল ভালোবাসে সে, জলের মধ্যে ছেড়ে দিলে ঘন্টা আবার ঘন্টাও থাকবে। পুকুরের জল হোক, নদীর জল হোক, বাথরুমে গামলার জল হোক, সেই জল নিয়ে দাপাদাপি করে খেলেই যাবে, খেলেই যাবে, খেলেই যাবে। ভুলে যেও না, মায়ের গর্ভে কিন্তু ও তরলের মধ্যেই ছিল, সুতরাং জল ওর কাছে অপরিচিত নয়, জল খুব পরিচিত, আত্মীয়। জল থেকেই জীবন এসেছে, সুতরাং আদিভাবে ও জলকে চেনে, জল ওর বন্ধু। জল থেকে যত আমরা সরিয়ে রাখবো, অনেক যখন বড় হয়ে গেছে তখন নদীর কাছে নিয়ে গেলে ও ভয় সিটিয়ে আছে, কারণ সেই পরিচয়, সেই বন্ধনটা কেটে গেছে, ওকে আমরা জল থেকে সরিয়ে রেখেছি। আরেকটু বড় হলে দেখবে ঘরে কোথাও একটা আগুন জ্বলছে, ধরো প্রদীপ জ্বলছে, কি মোমবাতি জ্বলছে, কি গ্যাসেরও আগুন জ্বলছে, বাচ্চাটা হাঁ করে তাকিয়ে থাকবে। 3rd স্টেজ, অগ্নি। হাঁ করে সে আগুনটা দেখবে, আশ্চর্য হয়ে যায় আগুন দেখেও। এই বিস্ময় বোধ, আমরা কিছুতেই তো আশ্চর্য হই না, সব কিছুতে আমরা দরকচা মেরে গেছি। ওরা কিন্তু নতুন, আশ্চর্য হয়ে যাচ্ছে, আঙুল দিয়ে ছোঁয়ার চেষ্টা করছে, ছুঁয়েই বুঝতে পারছে যে এটা ছোঁয়া যাবে না, দেখা যাবে। আরেকটু বড় হলে দেখবে ফুলের গন্ধ নিচ্ছে, ধূপের গন্ধে রেসপন্ড করছে, রান্নার গন্ধে রেসপন্ড করছে, মানে বায়ুর সাথে ও সম্পর্ক তৈরি করছে। এইভাবে প্রতিনিয়ত সে কিন্তু প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখছে।
গরু, ছাগল, গাছপালা, বিড়াল, অন্যান্য বাচ্চা, পোকা মাকড় ক্রমাগত তাদের কাছ থেকে ও কত কি যে শিখছে, গোগ্রাসে শিখছে, আমরা কিন্তু খেয়াল রাখছি না। আমরা ভাবছি খেলছে, আপন মনে আছে, কবে বড় হবে, কবে স্কুলে ভর্তি করাবো, সেই দিন থেকে শিক্ষা শুরু হবে, এরকম সব সংস্কার আমাদের মধ্যে কাজ করছে। এইবার যখন আরও একটু বড় হলো, যখন বয়ঃসন্ধি কাল এলো, 13, 14, 15 এইরকম তখন বয়স, তখন দেখবে ছেলে বা মেয়ে মাঝে মাঝেই আকাশের দিকে তাকাচ্ছে, আকাশের তারা দেখছে, চাঁদ দেখছে, আকাশের রং দেখছে, বিভিন্ন সময় যখন আকাশের রং পাল্টাচ্ছে লক্ষ্য করছে, আর মনের মধ্যে প্রশ্ন জাগছে যে এই পৃথিবীর থেকেও কি অনেক বড় বড় গ্রহ তারা সব আছে? কেন আছে? এই কত বড় এই আকাশ, এই মহাশূন্য কোত্থেকে এলো, কি করে এলো, আমি কেন, আমি কোত্থেকে এলাম, কেন আমি জন্মালাম, এর কি কোনো কারণ আছে, এর কি কোনো উদ্দেশ্য আছে? এটা ন্যাচারাল, এটা এই যে জিজ্ঞাসাটা, এই স্পিরিচুয়াল জিজ্ঞাসাটা ন্যাচারাল। তুমি বলবে তুমি তো চারপাশে দেখো না, ন্যাচারালি এই জিজ্ঞাসাটা আসছে, কারণ ওর মধ্যে জিজ্ঞাসা করার বৃত্তিটাই তো আমরা ছোটবেলা থেকে নষ্ট করে দিচ্ছি। স্কুল বা পড়াশুনো বা শিক্ষা মানেই তো জিজ্ঞাসা করো না, যেগুলো বলা হচ্ছে সেগুলো শুনে মুখস্থ করো। তাহলে স্বাধীনভাবে তার মধ্যে যে জিজ্ঞাসাগুলো বয়সে যেটা আসবে, আকাশতত্ত্বের সাথে তার যে সম্পর্ক তৈরি হবে, সেই সুযোগটা তো আমরা তাকে দিই না। এইভাবে কিন্তু ক্রমাগত তার অভিজ্ঞতাও কি তার একটা বড় শিক্ষক নয়? যখন দেখছে সে একদিন কবে যেন শিশু ছিল, বালক হয়ে গেল, কবে বালক ছিল, কিশোর হয়ে গেল, অন্য রকম গল্প পড়তে ভালো লাগছে, অন্য রকম গান শুনতে ভালো লাগছে, অন্য রকমের আড্ডা দিতে ইচ্ছে করছে, কবে কিশোর ছিল, তরুণ হয়ে গেল, এগুলো শিক্ষা নয়? কবে তরুণ ছিল, যুবক হয়ে গেল, এগুলো শিক্ষা নয়? সুতরাং শিক্ষা কি শুধু আমি, তুমি, মা, বাবা এরাই দেয়? শিক্ষা কি সর্বত্র সব জায়গা থেকেই পাওয়া যাচ্ছে না ক্রমাগত? এবার আমার শেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে, যেটা আমি সবাইকেই সবসময় বলি, যে গল্প বলো, এটা খুব প্রয়োজনীয়। একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যদি কিছু শেয়ার করতে হয়, সেটা হচ্ছে গল্প। আমাদের সংস্কৃতি, অনেক মায়েদের আমি চিনি যারা সারাদিন ধরে মনে মনে গল্প তৈরি করে, রাত্রিবেলায় বাচ্চাকে সে গল্প বলবে বলে, কারণ চাপ থাকে, আর সব গল্প বলে শেষ হয়ে গেছে স্টক, তারা তৈরি করে। এই তৈরি করার মধ্যে তারা একটা আনন্দও পায়। সেরকম গল্প বলো, ওদের গল্পের দাবিকে শুধু একটা মোবাইলে কার্টুন ধরিয়ে দিয়ে মিটিয়ে দিও না, বা টিভি চালিয়ে দিয়ে মিটিয়ে দিও না। কারণ জানবে যখন সে কার্টুনে কিছু দেখছে বা সিনেমায় কিছু দেখছে, সেটা হয়তো ভালো কিছু, সেটা হয়তো ছোটা ভীম বা ভালো কিছু, সেখানে কিন্তু ওর নিজের কল্পনা শক্তির কোনো ব্যবহার হচ্ছে না, সবটাই ওকে চামচে করে খাইয়ে দেওয়া হচ্ছে, পুরো অডিওটা, পুরো ভিজুয়ালটা, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা চরিত্র, সেখানে কোথাও প্রাণের সংযোগ নেই। সে শুধু হাঁ করে ব্যাপারটা গিলছে, কনজিউম করছে, কিন্তু ওর ব্রেন খাটছে না, ওর কল্পনা শক্তির উত্থান হচ্ছে না, ওর নিজে সৃষ্টিশীল হতে পারছে না। কিন্তু নিজের দিদিমার কাছে, অথবা বাবার কাছে, অথবা মায়ের কাছে, অথবা স্কুলের একজন শিক্ষকের কাছে, তার কাছে যখন কোনো গল্প শুনছে, তখন প্রত্যেকটা বাক্যের সাথে সাথে ও কিন্তু একটা চিত্রকল্প তৈরি করছে, অটোমেটিক্যালি মনের মধ্যে সেই ছবিগুলো তৈরি হতে আরম্ভ করছে।
তার অডিও, তার ভিজুয়াল, তার সংলাপ সব কিছু মনে মনে তৈরি করছে। মাঝখানে সে বলতে পারছে, একটু থামো তো, আচ্ছা ওটা আরেকবার বলো, আচ্ছা ওই বাঘটা এরকম কেন করলো, এগুলো জিজ্ঞাসা করার সুবিধে পাচ্ছে, ও সুযোগ পাচ্ছে। এই প্রাণের সাথে প্রাণের সংযোগ, সেই গল্পগুলোর মধ্যে বাঘ কথা বলে, হরিণ কথা বলে, গাছ কথা বলে, বানর কথা বলে, গাধা কথা বলে, এরা সব আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের সুখ দুঃখ নিয়ে তার নিকট আত্মীয় হয়ে যাচ্ছে। তখন আর আলাদা করে পরিবেশ পাঠ আর বাঘ বাঁচাও গাছ বাঁচাও স্লোগান দিতে হচ্ছে না। সুতরাং সময় দাও, গল্প করো, গল্প বলো, আর তাকে জুবুথুবু করে রেখো না। খেলতে দাও, চলতে দাও, গাছে উঠতে দাও, পড়ে যেতে দাও, একটু কাটাছেঁড়া হতে দাও, তাকে দায়িত্ব দাও যে আজকে তুমি একটা খেলা আবিষ্কার করো তো, আজকে তুমি ঠিক করো তো আমরা কি খাবো, এরকম মাঝে মাঝে ওকে একটু দায়িত্ব দাও। দেখবে আস্তে 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 ওর মধ্যে ধীরে 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 একটা সংস্কৃতি তৈরি হতে আরম্ভ করবে, একটা স্বাবলম্বিতা। কত কিছু বলার আছে, জাতকের গল্প, বেতাল পঞ্চবিংশতি, পুরাণের গল্প, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, এমন এমন গল্প, এমন এমন ঘটনা যার মধ্যে দিয়েও কত শিক্ষা পেয়ে যাচ্ছে, কত ধর্ম, কত বিবেকের কথা, কত শত্রু মিত্র, কত রকমের চরিত্র, কে কোথায় ভুল করেছিল, কে কোথায় ঠিক করেছিল, সব রকমের একটা উত্তর ও নিজের মতন করে তৈরি করতে পারছে। কিছুকে চাপিয়ে দিতে হচ্ছে না, আলাদা করে কোনো ধর্মাচরণ না করেও ওর মধ্যে একটা ধর্মবোধ তৈরি হয়ে যাচ্ছে, একটা স্বাধীনতা আসছে। আর সেই ধরনের শিক্ষা, যেটা সহজ শিক্ষা, স্বাভাবিক শিক্ষা, স্বতঃস্ফূর্ত শিক্ষা, সেটা কখনো বন্ধন তৈরি করে না, সেটাই বরং মুক্তির সোপান হয়ে ওঠে। আজ এই পর্যন্ত, আজকের মতন আমরা তাহলে বিদায় নিচ্ছি, আবার অষ্টম পর্বে ফিরে আসব। নমস্কার।